কি রে, আমি যে তোকে এতগুলো কল দিলাম কিন্তু তুই যে কলটা ধরলি না, এতক্ষণ কি করছিলি? নিশ্চয়ই কোনো আকাম করছিলি, সত্যি করে বল। আসলে ভাই ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্যই আপনার কলটা ধরতে পারিনি। সরি ভাই। ভাই আপনার কোনো সমস্যা হয়েছে? ভাই আমরা কি এখনই আসবো গোডাউন থেকে? না, এখনই আসতে হবে না। শোন, আমার বাসার মধ্যে কেউ যেন খুন করে রেখে গেছে, গুলি করে মেরেছে। অবশ্য আমি দেখতে দেখতে ওরা গুলি করে দিয়েছে, এবং গুলি করার পরে লাশের উপর রেডি কুইন লিখে গেছে। আমার মনে হয় কেউ আমাকে অন্যরকম কোনো ইঙ্গিত দিচ্ছে। ভাই আসলে আমি লেডি কুইনের কথা 2-1 দিন ধরেই মানুষের কাছে শুনছি। এমনকি আনার বলে অনেকে বলাবলি করছিল এই লেডি কুইন আবার নতুন করে তৈরি হয়েছে, আর আপনাকে শেষ করতে চায়। হয়তো এটারই তার একটা প্রমাণ রেখে গেছে। দেখা, আমি কিন্তু এসব কিছু সব ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র নুসরাতের জন্য। আর বুঝতে পারলাম না কেউ আমার বিপরীতে আবার এগুলো কেন করবে। সবকিছুই তো ভালোই চলছিল। ভাই মনে হয় আপনাকে ওরা ভালো থাকতে দেবে না। আর ভাই ওদের কাছে মনে হয় আপনার বাসার অ্যাড্রেস ছিল, সেই জন্যই আপনার বাসার নিচে খুন করে গেছে। আর এই খুনটা হয়তো সাধারণ হতে পারে, কিন্তু এই খুনের মোটিভটা কিন্তু অন্যরকম হতে পারে। ভাই আমরা এখনই আসছি। তখনই নাফিস গোডাউন থেকে গাড়ি নিয়ে লোকজনকে নিয়ে রাহাতের বাসার সামনে চলে আসে। আর আসার পরে দেখতে পারলো সেখানে একটা নিথর দেহটা পড়ে আছে। আর ছেলেটাকে দেখেই নাফিস চিনতে পারলো, আর তখন বলতে শুরু করলো, ভাই এটাকে তো আমি খুব ভালোভাবে চিনি, এর সঙ্গে আমার 2 দিন আগেও ঝামেলা হয়েছে। ও একটা মেয়েকে ইপটিজিং করছিল এবং সেটাতে আমি বাধা দেই। আর তখন এই ছেলেটার মুখে লেডি কুইনের নাম শুনছিলাম। আমাকে বলেছিল আমি লেডি কুইনের ডান হাত। ও অবশ্য আমাকে চিনতে পারেনি, সেজন্যই হয়তো নামটা বলেছিল। ও আমাকে সাধারণ কোনো ছেলে ভেবেছিল। যদি ছেলেটা তোকে চিনতে পারতো তাহলে কিন্তু কখনোই লেডি কুইনের কথা তোকে কখনোই বলতো না, এটা একদম নিশ্চিত। কিন্তু এখন কথা হচ্ছে, যদি লেডি কুইনের ডান হাত হয় তাহলে নিশ্চয়ই তার মোটামুটি অনেক পাওয়ার আছে। এত পাওয়ার থাকা সত্ত্বেও একটা মেয়ের হাতে কি করে গুলি খেয়ে মরতে পারলো? তখনই রাহাত লাশটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে শুরু করলো। আর তখন রাহাত কোমরে হাত দিতে দেখতে পারলো তার কাছে একটা রিভলভার ছিল। আর তখন সন্দেহটা আরো বেশি হয়ে যায়, কারণ ছেলেটার কাছে রিভলভার থাকা সত্ত্বেও মেয়েটাকে কেন গুলি করলো না, কেন প্রতিবাদ করলো না? তার মানে ছেলেটা মেয়েটাকে আগে থেকেই চিনতো, না হলে ওরা কি নিয়ে বা ঝগড়া করছিল? সবকিছু রাতে মাথা চাড়া দিয়ে উঠলো। আর তখন দ্রুতগতিতে একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল। আর যাওয়ার সময় দুটো ফাঁকা ফায়ার করলো। সঙ্গে সঙ্গে রাহাত দৌড়াতে শুরু করলো। রাহাত গাড়িটার পেছনে তীব্রভাবে দৌড়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা ঝড়ের গতিতে কেউ যাচ্ছে। আর রাহাত যেতে যেতে গাড়ির টায়ারের মধ্যে ফায়ার করলো। আর ফায়ার করার পরে গাড়িটা কিছুটা দূরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খেলো। আর সঙ্গে ধাক্কা খাওয়ার পরে গাড়ি থেকে 3জন নেমে দৌড়াতে শুরু করলো। রাহাতও দৌড়াতে শুরু করলো। রাহাত দৌড়াতে দৌড়াতে ওদের পায়ে গুলি করতে শুরু করলো, এমনকি 2জন সেখানেই পড়ে যায় আর একজন পালিয়ে যায়। ওই 2জনকে রাহাত ধরে ফেললো। আর ধরে ফেলার পরে রাহাতের ইচ্ছে মতো কোনো কথা ছাড়াই মারতে শুরু করলো। আর তখন ওই 2টা ছেলের মধ্যে একটা ছেলে রাহাতকে বলতে থাকলো, ভাই এখানে আমার কোনো দোষ নেই। আমাকে লেডি কুইন নামে একজন ফোন করে বলেছিল এখান দিয়ে যাওয়ার সময় আপনাকে যেন ফাঁকা ফায়ার করি। আমার শুধু এটাই কাজ ছিল, এবং কি আমি আমার সাথে এগুলো নিয়ে ফাঁকা ফায়ার করার জন্যই এখানে এসেছি। আর কোনো কিছু জানি না এটার ব্যাপারে। তোকে যে নাম্বার থেকে কল করা হয়েছিল সেই নাম্বারটা আমাকে দে। আর তোরা কি আমার ব্যাপারে জানিস? তোরা কার সামনে ফাঁকা ফায়ার করছিস? আপনি সেই মনস্টার রাহাত চৌধুরী। কিন্তু ভাই কিছু করার ছিল না, উনি আমাকে অনেক হুমকি দিয়েছেন। এমনকি আমার পরিবার ওনার কাছে বন্দী রয়েছে, সেজন্য আমি কাজটা করতে রাজি হয়েছি। আর আমাকে টাকাও দিবে বলেছে। আমি তো ভেবেছিলাম 2টা ফাঁকা ফায়ার করব, তারপর চলে আসব। আমি এত কিছু ভাবিনি, আমি ভাবতে পারিনি আপনি আমাকে ধরে ফেলতে পারবেন। তোর কি মনে হয় আমি একদিনে মনস্টার হয়ে গেছি? আমি অনেক কষ্ট করার পরে আজকের মনস্টার হয়েছি। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ আমার আবারও এসব কাজে ফিরতে হচ্ছে। আর এবার যদি ফিরি তাহলে কাউকে বাঁচিয়ে রাখবো না। রাত তখন ছেলেটার কাছ থেকে নাম্বারটা নিল। আর নাম্বারটা নেওয়ার পরে রাহাত 2জনকে গুলি করে মেরে ফেললো। আর মেরে ফেলার পরে ওই লাশের উপরে আবার লিখে দিল, মনস্টার ইজ দ্য ব্যাক। এটা লেখার পরে রাহাত এখান থেকে চলে আসলো। আর কিছু দূর আসার পরে তার সামনে গাড়ি থামলো। আর গাড়ি থামার পরে তখন সে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে ওঠার পরে সে পুরো এলাকাটা ভালোভাবে সার্চ করতে লাগলো।
কিন্তু সেরকম এলাকার মধ্যে কাউকেই দেখতে পেল না। রাহাত তখন কোনো কিছু না ভেবেই সে বাসায় চলে আসে। বাসায় আসার পরে সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো তারা আবারও আগের রূপে ফিরে আসতে হবে, এমনকি সবাইকে খবর দিতে হবে। আর এসব ভাবতে ভাবতে রাত যে কখন ঘুমিয়ে যায় সেটা সে নিজেও জানে না। তাকে কল দিয়েছে আর নুসরাত কল দেওয়ার পরে রাহাতের দিকে কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে কখন বলতে শুরু করলো, কি বলো তুমি? কয়টা বাজে? তুমি এক্ষুনি চলে এসেছো? আমার তো মনে হয় আমি একটু আগেই ঘুমিয়েছি। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এখন প্রায় 11টা বেজে গেছে আর তুমি বলছো মাত্র ঘুমিয়েছো? মানে সারা রাত কি করেছো তুমি? তুমি কি সারা রাত বাসায় ছিলে না? রাহাত যখন তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায় আর ঘুম থেকে বেরিয়ে যাওয়ার পরে সে গেটে এসে চাবি দিয়ে গেট খুলে দেয়। আর গেট খুলে দেওয়ার পরে নুসরাত ভেতরে আসলো। তার ভেতরে আসার পরে নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে রাহাতকে। এগুলো হ্যাঁ অথবা না, শুধু এগুলোতেই উত্তর দিচ্ছে। নুসরাত রাহাতকে চুপচাপ দেখে সেও অনেকটা ভয় পেয়ে গেল। এই ভয় কেমন যেন অজানা, এমনকি গম্ভীর। রাহাত সোফায় এসে বসে পড়লো আর তখন নুসরাত তার জন্য কফি বানাতে চলে গেল। আর নুসরাত কফি বানাতে যাওয়ার পরে রাহাত তখন তার ল্যাপটপ নিয়ে কিছু কাজ করতে লাগলো। আর কাজ করার সময় তখনই নুসরাত চলে আসলো। আর নুসরাত আসার পরে দেখতে পেলো রাহাত একটা নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। রাহাত এটা করতে দেখে নুসরাত অনেকটা ভয় পেয়ে গেল, কারণ ভালো করেই জানে রাহাতের কাছে এসব কোনো কিছুই না। আর নুসরাত তখন রাহাতের কোলে বসে পড়লো। আর কোলে বসে যাওয়ার পরে রাহাত তখন বলতে শুরু করলো, নুসরাত, তুমি কি এখন আমার সঙ্গে এসব করবে নাকি এখান থেকে যাবে? আমার মাথাটা ঠিক নেই। তুমি এখন এখান থেকে যাও আর আমার জন্য নাস্তা বানাও। আমার অনেক খিদে পেয়েছে। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। কি এমন তোমার গুরুত্বপূর্ণ কাজ? দেখতেই তো পারছি তুমি একটা নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছো। তুমি না আমাকে কথা দিয়েছো তুমি আর কখনো এসব করবে না। তুমি কোনো মনিস্টার নও, তুমি শুধুমাত্র রাহাত। ও 11টা বেজে গেছে। ঠিক আছে, তুমি আগে আসো, তারপর আমি তোমাকে সব কিছু ঘুরে বলছি। ঠিক আছে, এখন এত অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। কালকে রাতে অনেক কিছু হয়ে গেছে। একটা লেডি কুইন আমাকে অনেক হুমকি দিয়ে গেছে, বুঝতে পেরেছো? আমার মনে হয় সে আমার অনেক বেশি ক্ষতি করবে, আর তার জন্যই আমাকে আবারও আগের রূপে ফিরে আসতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো কিছু হবে না। এবারে খেলাটা হবে শেষ খেলা। আগের বার সবাইকে ছেড়ে দিয়েছিলাম, মোটামুটি মাফ করে দিয়েছিলাম, কিন্তু এবার আর কাউকে মাফ করব না। আমি এসব কোনো কথাবার্তা শুনতে চাই না। অলরেডি কুইনের ব্যাপারে তোমার এত জানার আগ্রহ কেন? তার যা মন চাই তাই করবে, তাই বলে তোমারও করতে হবে এমন কোনো কথা আছে? ও কি চাই সেটা জানো এবং সেটা দিয়ে দিবা, তাহলেই তো শেষ। তোমার এত ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার? দেখো, কি চায় সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সে আমাকে মোটামুটি মারার হুমকি দিয়েছে, বুঝতে পেরেছো? আর আমার মনে হচ্ছে শুধু এখানে লেডি কুইন নয়, এখানে আরো অনেক মানুষ ইনভলভ রয়েছে। শোনো, আমি তোমাকে কি বলি, এইসব লেডি কুইনের সাথে লাগতে যেও না। এসব লেডি কুইন তোমাকে কখন কোথা থেকে ক্ষতি করে দিবে তা তুমি নিজে বুঝতে পারবে না। তার চেয়ে ভালো সে কি চায় সেটা জানো এবং তাকে সেটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। আর কোনো কথাই থাকে না, আর তোমারও কোনো ক্ষতি হলো না। দেখো নুসরাত, তোমার এইসব বিষয়ে কোনো ভাবতে হবে না। আমারটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তুমি আমার ঘরের বউ, তুমি এভাবেই থাকবে। তোমার এইসব নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। আমি চাই না তুমি এসব নিয়ে কোনো মাথা ঘামাও। কিন্তু তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও তখন আমার কি হবে? আমি তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারবো বলো? তুমি ছাড়া আমার কি আছে জীবনে? তুমি তো আমার শেষ। ও যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে বা ও যদি তোমাকে পেছন থেকে এসে ছুরি মারে তখন কি করবে? দেখো, এমন কেউ নেই যে আমাকে পেছন থেকে এসে ছুরি মারবে। আর আমি কে, আমার ক্ষমতা কতটুকু, আমি কি করতে পারি না পারি, এইসব কিছু তুমি জানো। আর এসব কিছু জেনেও তুমি এসব কথা বলছো। এসব রেডি কুইন আমি নিজে তৈরি করি, বুঝতে পেরেছো? তখন নুসরাত নাস্তা বানানোর কথা বলে সে রান্না ঘরে চলে গেল। আর রান্না করে চলে যাওয়ার পরে রাহাত তখন লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলো, কিন্তু নুসরাতের হাতে চাপ লেগে পুরোটাই নষ্ট হয়ে গেল। আবার প্রথম থেকে কাজ করতে হবে। রাহাতের ভীষণ রাগ হচ্ছে। নুসরাত কেন শুধু শুধু না বুঝে এটা করতে গেল? রাত সরল মনে অনেক বেশি বিশ্বাস করে। কারণ ভালোবেসে বিয়ে করেছে তারা। বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। এদিকে নুসরাত সে ভাবতে লাগলো তার এখন কি করা প্রয়োজন, কারণ সেই যে লেডি
কুইন রাহাতকে মারার জন্য সে তার সঙ্গে অভিনয় করে যাচ্ছে সেই প্রথম থেকে। তখন নুসরাতের মোবাইলে একটা কল আসলো। নুসরাত সঙ্গে সঙ্গে মোবাইলটা কেটে অফ করে দিল। আর মোবাইলটা অফ করে দেওয়ার পরে সে আবারও নাস্তা বানাতে শুরু করলো। আর এদিকে নিউজ দেখতে শুরু করলো। টিভিতে সাংবাদিক বলছে, দেশের মধ্যে আবারও অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে, চারিদিকে লাশ পাওয়া যাচ্ছে। কে যেন মাঝরাতে নির্দয় মানুষকে হত্যা করেছে, আইন নিজে হাতে তুলে নিয়েছে। এমনকি সেগুলো প্রমাণও পাওয়া গেছে, কারণ লাশের উপরে লেডি কুইন লেখা রয়েছে। এবং যারা মারা যাচ্ছে তারা সবাই হয়তো মনস্টারে কাজ করে। আজ থেকে 1 বছর আগে তারা এখন ভালো হয়ে গিয়েছিল, আদালত তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই লেডি কুইন তাদের সঙ্গে মনস্টারের কিসের বা শত্রুতা, এটা সবারই অজানা। রাত সঙ্গে সঙ্গে টিভিটা বন্ধ করে দেয়। আর টিভি বন্ধ করে দেওয়ার পরেই রাহাতের মোবাইলে বিভিন্ন জায়গা থেকে কল আসতে শুরু করলো। কারণ সবাই আগে এই লোকজন রাহাতকে কল দিয়ে জানাচ্ছে তাদের লোকগুলোকে এইভাবে মারা গেছে। রাত সবার কলের কারণে পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে। আর তখন নুসরাত নাস্তা নিয়ে রুমে প্রবেশ করে। আর নুসরাত রাতের অবস্থা দেখে সে মিটিমিটি করে মনে মনে হাসতে শুরু করলো আর বলতে শুরু করলো, মিস্টার রাহাত চৌধুরী, তুমি এবারে বুঝতে পারবে এই লেডি কুইনের কত ক্ষমতা। তোমাকে মারার জন্য তো আমি তোমার সঙ্গে এরকম ভালোবাসার অভিনয় করেছি। কথাগুলো আমি মনে মনে বললাম। তখন নুসরাত গিয়ে রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিন্তু রাহাতের এসব এখন কোনো কিছুই ভালো লাগছে না। রাত নুসরাতকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার এখন মোটেও এসব কিছু ভালো লাগছে না। রাত লক্ষ্য করেছে আগের থেকে নুসরাতের ভালোবাসাটা মনে হয় একটু বেড়ে গেছে। এটা রাহাত নিজে নিজে উপলব্ধি করতে পারছে। কারণ লেডি কুইন তার ক্ষতি করতে পারে, এই কারণে হয়তো নুসরাত তাকে আরো বেশি কেয়ার করা শুরু করে দিয়েছে। তাকে এসব থেকে দূরে রাখতে চাইছে। রাহাত নুসরাতকে ছেড়ে দিয়ে বারান্দায় এসে পড়লো। আর বারান্দায় এসে পড়ার পরে সে ভাবতে শুরু করলো এই লেডি কুইন কোথা থেকে উদয় হলো। তাকে তো কখনো রাহাত দেখে তো নেই, কিন্তু আজ পর্যন্ত নামও শুনিনি। আর এইভাবে সময়টা পার হয়ে গেল। আর ওদিকে রাহাতের যত লোকজন ছিল সবাইকে আস্তে আস্তে লেডি কুইনের লোকেরা মেরে ফেলে। আর এসব কিছু দেখে রাহাত পুরো পাগলের মতো হয়ে গেছে। সে এখন কি করবে করে কিছু ভেবে কুল পাচ্ছে না। তারপর রাহাত বাসা থেকে বেরিয়ে পড়লো। আর বাসা থেকে বেরিয়ে পড়ার পরেই সে আবারও সেই তার নিজের চিরচেনা গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পরে তার সঙ্গে দেখা করার জন্য সবাই বিভিন্ন জায়গা থেকে গাড়িতে করে আসতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে পৌঁছে গেল। রাহাতের সামনে পুরো 100 জন দাঁড়িয়ে আছে। রাহাত তখন দাঁড়িয়ে থাকার পরে জিজ্ঞেস শুরু করবে সেটাই ভেবে পাচ্ছে না। আর অনেকক্ষণ এভাবে চলার পরে রাহাত তখন বলতে শুরু করলো, আমি বুঝতে পারছি না আমার লোকদেরকে ওরা কেন এভাবে হত্যা করছে। লেডি কুইন আসলে মূলত কী চায় সেটা আমার জানার বিষয়। এভাবে আমার লোকগুলোকে হত্যা করার মানে কি? শত্রুতা আমার সঙ্গে, তারপরে আমার লোকেদের গায়ে কেন হাত দিবে? ভাই, আমি খবর পেয়েছি নেহালের একটা ভাই ছিল এবং নেহাল মারা যাওয়ার পরে সেই ভাই প্রতিশোধ নেওয়ার জন্যই লেডি কুইনের কাছে হাত মিলিয়েছে। আর সে মালয়েশিয়ার মধ্যে আলীর হয়ে কাজ করে থাকে। কিন্তু আসলে লেডি কুইন কী চায় সেটা আমরা এখনও জানতে পারিনি। তার কোনো ডিমান্ড নেই। ও আমাদের লোকগুলোকে এমনভাবে মারছে যে আবার মেরে প্রমাণ রেখে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার এত কিছু খবর ওরা কোথা থেকে জানতে পারলো? নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ বেইমানি করেছে, এবং বেইমানি করার পরে আমার তথ্যগুলো সেখানে গিয়ে দিয়েছে প্রতিনিয়ত। না হলে আমার বারিশকারী সব ঠিকানা কোথা থেকে ওরা পাচ্ছে? এমনকি আমার বাসায় হামলার চেষ্টা করা হয়েছিল ফাঁকা ফায়ার করে। তোদেরকে আমি খুব ভালোভাবে চিনি, আর কেউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে কিনা সেটাও আমি জানি। কিন্তু কে এমনটা করছে আমার সব কিছু জানে সে। নিশ্চয়ই আমার ব্যাপারে আরো অনেক বেশি তথ্য জানে। আর এই লেডি কুইনকে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা শোন, তোদেরকে একটা প্ল্যান বলছি। তোরা আমার মনস্টারের ট্যাটু মুছে ফেলে দিবি। লেডি কুইন যেন কোনোভাবেই তোদেরকে চিনতে না পারে যে তারা মনস্টারের লোকজন। তারপর রাহাত তার মাথায় যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দিল। আর সবাইকে বুঝিয়ে দেওয়ার পরে সবাই সেইভাবেই চলে গেল। আর চলে যাওয়ার পরে রাহাত তখন গোডাউনে বসে সেই নাম্বারটা হ্যাকিং করতে থাকে। তার নাম্বারটা বেশ শহর থেকে একটা জঙ্গলে দেখা যাচ্ছে। আর হঠাৎ করে আবার আরও অন্য একটা জায়গা থেকে লোকেশন ট্র্যাক করছে। তার মানে একই নাম্বার দুইটা জায়গা থেকে কীভাবে? তার মানে ও নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে তার নাম্বার ট্র্যাক করা হচ্ছে। মেয়েটা অনেক বেশি চালাক। রাহাত এসব কিছুই ভাবতে শুরু করলো। তার মাথা থেকে কাজ করছে না, কারণ চারিদিকে মানুষের আত্মা চিৎকার করে তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কারণ
যারা মারা গেছে তারা সবাই রাহাতের অনেক কাছের মানুষ, অনেক প্রিয়জন, সবাই রাহাতকে অনেক বেশি ভালোবাসে। আর তখনই রাহাত ভাবলো প্রথম যে জায়গাটা ট্র্যাক করা হয়েছে সেখানে যাওয়ার জন্য। তারপরে রাহাত গাড়িতে উঠে পড়লো, আর গাড়িতে উঠে পড়ার পরে তার সঙ্গে সবাই উঠে পড়লো। আর গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাহাত যেভাবে বলছে গাড়িটা সেদিকে দিয়েই চলে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরেই সেই জঙ্গলে এসে পৌঁছালো। তারপরে জঙ্গলে এসে গাড়িটা রেখে সামনের দিকে হাঁটা দিল আর মোবাইলের মধ্যে লোকেশন দেখে সামনের দিকে এগিয়ে গেল। আর কিছু দূর যাওয়ার পরেই রাহাত সবাইকে থামতে বলল, কারণ সবাইকে নিয়ে গেলে অনেকটা বিপদের সম্মুখীন পড়তে হবে। তার জন্য বললো এখানে দাঁড়িয়ে থাকার জন্য এবং চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য। সবাই এটাই করলো। রাত তখন একা একা সামনের দিকে জঙ্গলে হেঁটে যাচ্ছে। দিনের বেলায় তবুও জঙ্গলটার মধ্যে ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না, কারণ জঙ্গলটা এতটাই ঘন, জঙ্গল দিয়ে ঘেরা, সূর্যের আলো জঙ্গলে এসে পৌঁছায় না। অনেক উপরে এই গাছের আগায় পড়ে থাকে সূর্যের আলো। জঙ্গলে মাটিটা অনেক স্যাঁতসেঁতে, কিছুটা নরম। রাত গুটি গুটি পায়ে সামনে এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার পরে রাহাত একটা মেয়ের জামা কাপড় দেখতে পেল। আর মেয়ের জামা কাপড় দেখার পরে রাহাত তখন বুঝতে পারলো এখানে অনৈতিক কারবার হয়ে থাকে। আর এগুলো দেখে রাহাত আবারও সামনে এগিয়ে গেল। আর এগিয়ে যাওয়ার পরে তখন একটা ল্যাপটপ সেখানে রাখা রয়েছে। রাহাত তখন সেই ল্যাপটপের কাছে চলে যায়। আর ল্যাপটপের কাছে চলে যাওয়ার পরে ল্যাপটপ অন করলো। আর ল্যাপটপ অন করার সাথে সাথেই তখন ল্যাপটপ থেকে একটি অডিও বলতে শুরু করলো। কি ব্যাপার রাহাত চৌধুরী, আপনি এখান পর্যন্ত চলে এসেছেন? আসলে আপনি যে কি সেটাই বুঝতে পারছি না। না, কারণ হলো এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আপনি আমার নাম্বার ট্র্যাক করে ফেলেছেন। কিন্তু আপনি হয়তো জানেন না যে আমি এই হ্যাকিং এর উপরে পিএইচডি করা, আর আমার উপরে আপনি চলে যাবেন, এটা কখনোই হতে পারে না। আপনাকে আমি এমনভাবে মারবো যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি হন। পরবর্তীতে কে মারা যাবে এটাও একটু ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ। রাত এটা শোনার পরে কি বলবে বুঝতে পারছে না। তার সঙ্গে এগুলো কি হচ্ছে সে পুরো অবাক হয়ে যাচ্ছে। তারপরে রাহাত ল্যাপটপ নিয়ে আবারও গাড়িতে চলে আসলো। আর গাড়িতে আসা মাত্রই গাড়িটা তখনই চলতে শুরু করবে। তখনই রাহাতের কেন জানি মনে হলো গাড়িটার মধ্যে টিকটিক করে আওয়াজ হচ্ছে। রাত সাথে সাথে করে নেমে পড়লো। আর রাহাতে দৌড়ে এইভাবে হুট করে নামা দেখে সবাই নেমে পড়লো। আর সবাই নেমে পড়ার পরেই মাত্র 10 সেকেন্ডের মধ্যে গাড়িটা ব্লাস্ট হলো। আর গাড়িটা ব্লাস্ট হওয়ার পরে রাহাত পুরোটা ঘেমে গেছে। তখন রাহাত নাফিসকে জিজ্ঞাসা করতে লাগলো, নাফিসের গাড়িতে বন কোথা থেকে আসবে? আমি আসার সময় তো কোনো আওয়াজ শুনতে পাইনি। আর এর মধ্যেই কি আবার গাড়িতে বোম রেখে গেল? আশপাশের খোঁজ কর যে কেউ এখানে বোম রেখে গেছে। রাহাতের কথা নাফিস এবং তার লোকজন চারিদিকে ছড়িয়ে গেল। আর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা বাইকারকে দ্রুত গতিতে সেখান দিয়ে চলে যেতে দেখলো। আর সেই বাইক ড্রাইভ করছিল একটা মেয়ে, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটার মুখে মাস্ক ছিল কালো। রাহাতও এটা ভালোভাবে দেখতে পারে। আর রাহাত বুঝে ফেলে এটাই সেই লেডি বাইকার। রাহাত তখন কোনো কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়লো। আর অন্য একটা গাড়ি দিয়ে সে তার গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পরে সে আড়ালে কিছু ভিডিও করেছিল এবং সেটা ল্যাপটপের মধ্যে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। রাত ভিডিওটা ভালোভাবে দেখার পরে সেখানে দেখতে পেলো মেয়েটা নুসরাতের বয়সী, এমনকি মেয়েটার চুলগুলো একটু বাদামি, কিন্তু নুসরাতের চুলগুলো কালো। রাত নুসরাতের সঙ্গেই কম্পেয়ার করছে, কারণ নুসরাত ছাড়া অন্য কোনো মেয়ের সাথে তার কোনো পরিচয় নেই, এমনকি তাদের সম্পর্কে জানেও না। তার জন্য রাহাত এমনিভাবে নুসরাতের সঙ্গে কম্পেয়ার করছে। কিন্তু রাহাত ভালোভাবেই একটা বিষয় লক্ষ্য করছে, মেয়েটা বাম হাতে বেশিরভাগ কাজ করে থাকে। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি তার পজিটিভ চিন্তা করতে পারবে যে কে আসলে এই লেডি বাইকার। রাত এসব কিছু নিয়ে গবেষণা করতে থাকে। আর এভাবেই সময়টা পার হয়ে যায়। এটা কাউকেই বলেনি রাহাত। তারপর গোডাউনে কিছুক্ষণ থেকে রাতে সে বাসায় ফিরল। আর রাতে বাসায় ফেরার পরে কলিং বেল দিল। কলিং বেল দেওয়ার পরে নুসরাত এসে দরজা খুলে দিল। নুসরাত আজকে শাড়ি পরেছে, শাড়ি পরে রাহাতের সামনে দাঁড়িয়ে আছে। রাতে নুসরাতকে দেখে পুরো মাথা নষ্ট করা অবস্থা। তারপর রাহাত কোনো কিছু না বলেই নুসরাতকে কোলে তুলে নিল। আর নুসরাতকে কোলে তুলে নেওয়ার পরে রাহাত পুরোটা বাসা ঘুরে দেখতে শুরু করলো। আর নুসরাত তাকে গলা জড়িয়ে রেখেছে। আর নুসরাতের গলা জড়িয়ে রাখাটা রাহাতের অনেক বেশি ভালো লাগছে। তারপরে নুসরাত তখন রাহাতকে বলতে শুরু করলো, এই যে মিস্টার, আজকে কিন্তু আপনাকে অনেক বেশি রোমান্টিক লাগছে।
তাই এই রোম্যান্টিকতার কারণটা কি আমি সেটা জানতে পারি? আপনি তো আমাকে ভুলেই গিয়েছেন, আমার দিকে একবারও ফিরেও তাকান না। দেখো নুসরাত, আমি কতটা ঝামেলার মধ্যে আছি এটা তুমি হয়তো একটু হলেও বুঝতে পারছো। আর এত কিছুর মাঝে এসব কিছু কিভাবে ভালো লাগবে বলো? আমার মাথার মধ্যে অনেক টেনশন। আমার সকল লোকজনকে ওরা মেরে ফেলেছে। লেডি কুইন আসলে কি চায় সেটা আমার জানতে হবে। কে সেই লেডি কুইন, কি চায় আমার কাছ থেকে? দেখো, লেডি কুইন কি চায় সেটা তোমাকে খুব শীঘ্রই হয়তো বলে দেবে, আমার যেটা মনে হচ্ছে। আর যেটা চাইবে সেটা দিয়ে দেওয়ার মতো তুমি মানুষকে যদি তোমার স্থান ক্ষমতা চলে যায়। দেখো, আমি জানি যে লেডি কুইন হয়তো আমার কাছ থেকে এরকম কিছুই চাইবে। আমার ক্ষমতা সম্পর্কে ওর ভালোভাবে জানা আছে, আর এই ক্ষমতা লোকটাই ওকে পেয়ে বসেছে। সেই জন্য আমার লোকগুলোকে এভাবে মেরে ফেলেছে। আমাকে তো কোনো কিছু করার সাহস নেই, তাই আমার বিরহ লোকেদের উপর হাত তুলছে। লেডি কুইন অনেক খারাপ একটা মেয়ে মনে হচ্ছে। তাহলে তাহলে তুমি ওর সঙ্গে শুধু শুধু লাগতে যেও না। পরে যদি আবার তোমাকে পেছন থেকে ছুরি মারে তখন কি হবে একবার ভেবে দেখেছো? আমি আগেও একটা কথা বলেছিলাম, আর এটা আমি সবসময় বলি, সেটা কি জানো? সেটা হলো গ্যাং নিয়ে চলে তাকে বলে গ্যাংস্টার, আর যে একাই একটা গ্যাংকে ধ্বংস করার ক্ষমতা রাখে তাকে বলে মনস্টার। আমি সেই মনস্টার একাই সবকিছু করতে পারি। আর লেডি কুইনের মতো এমন 2 টাকার পাপিয়াদেরকে আমি আমার পকেটে নিয়ে সবসময় ঘোরাফেরা করি। মালয়েশিয়া, ব্যাংকক, থাইল্যান্ড, সৌদি আরব বিভিন্ন দেশের মধ্যে আমার শাখা রয়েছে। ওদের এখান থেকে যদি আমি একটা ফোন করে বলি বাংলাদেশে কিছু ছেলে পাঠানোর জন্য, পুরো বাংলাদেশ ভরে যাবে, বুঝতে পারছো? তারপর নুসরাত রাহাতের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু রাহাতের এসব কোনো কিছুই ভালো লাগছে না। রাত নুসরাতকে দূরে সরিয়ে দিল, আর দূরে সরিয়ে দেওয়ার পরে সে ল্যাপটপে কাজ করতে শুরু করলো। এদিকে নুসরাত মনে মনে ভাবছে ও তার কাছে কিছুটা দূরে চলে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। তাহলে কি রাহাত তাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে? যদি একবার করে বসে তাহলে তো নুসরাতের কাজটা সঠিকভাবে হবে না, সে হেরে যাবে। আর এভাবে এই সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা রাহাতের কাছে একটা ফোন আসলো, আর সেই ফোন পেয়ে রাহাতের ছদ্মবেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লো। আর বের হওয়ার সময় নুসরাত বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি ছদ্মবেশে এখানে কেন এসেছো? আর ছদ্মবেশ ধরে তুমি কোথায় যাচ্ছ আমাকে বলে যাও। আর নাস্তাটা তো বানিয়েছি, নাস্তাটা অন্তত পক্ষে খেয়ে যাও। দেখো, আমি এখন ভার্সিটিতে যাচ্ছি, আর আমাকে কোনো প্রকার কোনো কিছু জিজ্ঞেস করবে না। শুধু শুধু তুমি কষ্ট পাবে। আমি তোমাকে বলেছিলাম যে আমার লাইফটা অন্যরকম। তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে থেকো না। আমাকে আসলে সবাই ভালো থাকতে দেবে না। রাহাত এই কথা বলে সে বেরিয়ে পড়লো। রাহাত রাস্তাতে হেঁটে যাচ্ছে, দেখতে পুরো খ্যাতের মতো লাগছে, কারণ 100 টাকার ফুটপাতের একটা শার্ট আর 100 টাকার একটা প্যান্ট আর স্যান্ডেল, জুতো এগুলো পরে এসে ভার্সিটিতে যাচ্ছে সে। আর রাস্তার সবাই তার দিকে তাকিয়ে আছে, কারণ হলো এটা ভিআইপি এলাকা, আর ভিআইপি এলাকার মধ্যে ভার্সিটির দিকে যাচ্ছে, এটা সত্যি হাস্যকর। রাহাত হাঁটতে হাঁটতে ভার্সিটির গেটের সামনে চলে আসলো। রাহাত চুপচাপ কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। আর ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই সকল ছাত্রছাত্রী তার দিকে তাকিয়ে আছে। আর তখনই একটা মেয়ে এসে তাকে ধাক্কা মারলো। মেয়েটা বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর মেয়েটা ধাক্কা মারার পরে কোনো কিছু না বলেই চলে গেল। রাহাত তখন মাটিতে পড়েছিল। রাহাতকে দেখে সবাই হাসতে শুরু করলো। রাহাত গিয়ে চুপচাপ একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো। ঘুরে দেখতে পারলো একটা মেয়ে সেখানে কান্না করছে। মেয়েটার কান্না দেখে রাহাত মেয়েটার দিকে ফিরে তাকায়, আর তাকানোর পরে বুঝতে পারে মেয়েটা অনেক গরিব ঘরের সন্তান, কারণ তার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে। আর এই জন্যই হয়তো মেয়েটা কান্না করছে, কারণ তার সঙ্গে এই অবস্থা করেছে, তো মেয়েটার সঙ্গে না জানি কি করে অবস্থা করেছে। রাত নিজে থেকে এই কথা বলতে লাগলো, আর তখন বলল, কি ব্যাপার, আপনি এভাবে কান্না করছেন কেন? সবাই তো আপনার দিকে তাকিয়ে হাসছে। এভাবে কান্না করবেন না প্লিজ। আসলে এটা বড়লোকদের ভার্সিটি। আপনার কপাল ভালো যে আপনি এখানে এই ভার্সিটিতে চান্স পেয়েছেন আর এখানে এসেছেন। আর ওরা অনেক বড় লোক ঘরের সন্তান, তার জন্য এরকমটা করছে। সমস্যা নেই, আপনার কপাল আর আমার কপালে একই, কারণ আমি অনেক গরিব ঘরের সন্তান। আর সবাই আমার সঙ্গে যে অবস্থা করেছে এটা তো আপনি দেখতে পারলেন। নতুন কি খবর জানতে পেরেছিস? তাড়াতাড়ি বল। এই রাহাত কখন কি করেছে আমার সম্পূর্ণ খবর চাই, কিন্তু ও আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। আর একবার যদি আমাকে চিনে ফেলতে পারে তাহলে কিন্তু তোকেও চিনে ফেলবে, কারণ তোর সঙ্গে কিন্তু আমার চেহারার অনেক মিল।
নতুন খবর হচ্ছে রাহাত ছদ্মবেশে ভার্সিটিতে প্রবেশ করেছে এবং ভার্সিটিতে যে আমাদের প্রিন্সিপাল এবং বাংলা শিক্ষক, এই দুজন শিক্ষক আমাদের ড্রাগসের ব্যবসা নিয়ে কাজ করে থাকে। এমনকি বাংলা শিক্ষক সে আমাদের অনেক কাজ করে থাকে। শিশু পাচারের দায়িত্ব ওই বাংলা শিক্ষকের। এইসব কারণে হয়তো রাহাত ভার্সিটিতে প্রবেশ করেছে। সকালবেলা রাহাতের কাছে একটা ফোন আসেন, আর সেই ফোনটা পেয়েই রাহাত কোনো কথা বলল না, আর চুপচাপ রেডি হয়ে নিল এভাবে। তুই কি তোর ভালোবাসা দিয়ে তোর শরীর দিয়ে তাকে আটকে রাখতে পারিস না? আর যদি না পারিস তাহলে ওকে সরাসরি মেরে দে। এত ঢং করার কি আছে? রাহাত মরে গেলেই শান্তি। আপু, তুই যেটা মনে করছিস সেটা মোটেও আসলে সহজ কাজ নয়। আর কাজকে মরতে হলে অনেক প্ল্যানের দরকার পড়বে। কারণ রাহাত ঘুমিয়ে থাকলেও ওর একটা চোখ খোলাই থাকে, আর আমার অনেক বেশি ভয় করে। আর রাহাত আমাকে অনেক ভালোবাসে রে, আমি তার সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করব? দেখ, আমাদের লাইফে এসব কিছু কোনো দাম নেই। এসব ভালোবাসা কত আসবে আর যাবে। আর শোন, মেয়র সাহেব তোকে একবার যেতে বলেছে, বুঝতে পারছিস? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি মেহর সাহেবের কাছে। আর শোন, তুই আজকে যে ড্রাগসের ডিল হবে, এই ডিলের মধ্যে আমি থাকতে পারবো না। কারণ রাহাত যে কোনো সময় বাসায় আসবে, আর বাসায় আসার পরে যদি আমাকে দেখতে না পারে তাহলে কিন্তু বাবার এখানে চলে যাবে। আর বাবা যে তার বিরুদ্ধে আছে, এটা ষড়যন্ত্র করছে, এটাও কিন্তু রাহাত ভালোভাবে জেনে যাবে। তাই অনেকটা সাবধানে থাকতে হবে আমাদের। নুসরাত এবং লেডি কুইন দুই বোন মিলে রাহাতের জায়গাটা দখল করার চেষ্টা করছে। এমনকি তাদের কাজে সাহায্য করছে মেয়র, এমপি এবং তাদেরই বাবা কমিশনার। এসব মানুষের ক্ষমতার কারণে লেডি কুইন আরও বেশি শক্তিশালী হয়েছে। আর এদিকে রাহাত ভার্সিটিতে বাংলা শিক্ষকের মনে মনে খোঁজ করছে এবং মেয়েটার সঙ্গে কথা বলছে। মেয়েটার সঙ্গে কথা বলে এমন একটা অন্যরকম ভালোই লেগে গেল। আর দুজনেই বেশ ভালোভাবেই কথা বলতে থাকলো, কারণ দুজনেই অল্প সময়ের মধ্যে বন্ধু হয়ে গেছে। রাহাত এবং নীলা দুজনেই একই ক্লাসে প্রবেশ করলো। ওরা দুজনেই সেকেন্ড ইয়ারে ট্রান্সফার নিয়ে ভর্তি হয়েছে। মেয়েটা আগে কোনো একটা গ্রামের মধ্যে ভর্তি হয়েছিল, সেখান থেকে ট্রান্সফার নিয়ে এখানে ভর্তি হয়েছে তার মামার সহায়তায়। তার মামা হলো এলাকার অফিস সহকারী, সেই জন্য সুযোগ পেয়েছে। নীলা রাহাতের সঙ্গে বেশ ভালোভাবে কথা বলতে লাগলো, আর দুজনে মিলে ক্লাস করতে লাগলো। ক্লাসের মধ্যে রাহাতের কোনো মনোযোগ নেই। সকল ছাত্রছাত্রী রাহাত এবং নীলাকে নিয়ে কথা বলছে, বিশেষ করে নীলাকে নিয়ে আরও বাজে বাজে কথা বলছে। আর তখনই বাংলা শিক্ষক প্রবেশ করলো, আর প্রবেশ করার পরে উনি দুজনকে দেখে দাঁড় করালো। দাঁড় করানোর পরে উনি নিজেও রাহাত এবং নীলাকে ইনসাল্ট করে কথা বললো, যেটা রাহাতের মোটেও সহ্য হয়নি। কারণ শিক্ষক হচ্ছে এসব কাজ করেছে। এদিকে বাংলা শিক্ষকের কাছে লেডি কুইন কল দিয়ে বলে দিয়েছে রাহাত ছদ্মবেশে ভার্সিটিতে প্রবেশ করেছে। আর তখন বাংলা শিক্ষক যথারীতি ক্লাসটা নিয়ে পরক্ষণই ভার্সিটি ত্যাগ করলো। তার ভার্সিটি ত্যাগ করার আগেই সে ভার্সিটির চাকরিটা রিজাইন লেটার দিয়ে তারপরে সে বের হয়ে গেল, যেন রাহাত কোনো ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। রাত এসব কিছু দেখার পরও অবাক হয়ে গেল, কারণ সে বুঝতে পেরে গেছে যে সে ভার্সিটিতে এসেছে এটা অন্য কেউ খবরটা লিক করে দিয়েছে। সে ভার্সিটিতে এসেছে এটা নুসরাত ছাড়া অন্য কেউই জানে না, এমনকি তার সাথে কিছু ছেলেরাও জানে না। তাহলে কে খবরটা পাচার করলো? লেডি কুইনের কাছে। এদিকে রাহাতের এসব কিছু চিন্তা করছে, মাথা পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। রাহাত তখন নীলাকে নিয়ে হাঁটতে হাঁটতে এসব কিছুই চিন্তা করতে থাকে। নীলা একটা বস্তিতে নদীর পাশেই থাকে। নীলা রাহাতকে বিদায় দিয়ে সে বস্তিতে চলে গেল। আর এদিকে রাহাতও বাসায় চলে আসলো। বাসায় আসার পরে সে ভাবতে লাগলো সে অনেক বড় একটা কিছু মিস করে গেল। কারণ এই বাংলা শিক্ষক আরিফিনকে ধরতে পারলে লেডি কুইনের খবর পাওয়া যেত, কিন্তু এখন সেটাও শেষ। পুরো মেজাজ খারাপ নিয়ে চিন্তা করছে বাসায়। নুসরাত নেই। রাহাত বারবার নুসরাতকে কল দিচ্ছে, কিন্তু সে কোনোভাবেই কল ধরছে না। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। রাত ভাবছে সে হয়তো তার বাবার বাসায় গিয়েছে না বলে। রাত তাড়াতাড়ি করে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আর বসে পড়ার পরে নুসরাতের নাম্বারটা ট্র্যাক করতে লাগলো। আর নুসরাতের নাম্বারটা একটা হোটেল থেকে আসছে। রাত সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো। আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পরে তখনই আবার নাফিসকে কল দিল। আর নাফিস কল দেওয়ার পরে তখন বলতে শুরু করলো, ভাই আপনি কোথায় আছেন? রাকিবকে কি জানো গুলি করেছে। আপনি ভাই তাড়াতাড়ি আসেন, আমরা এই জায়গায় রয়েছি, প্লিজ ভাই তাড়াতাড়ি আসেন। রাত ভেবেছিল সেই হোটেলে যাবে, কারণ নুসরাত সেই হোটেলে কি করছে সেটা জানার জন্য। কারণ নুসরাতকে অনেক বেশি সন্দেহ হচ্ছে রাহাতের।
আর তখনই নাফিস কল দিয়ে এসব বলতে লাগলো। আর সেখানে না যে নাফিসের কথায় রাকিবকে গুলি কে করেছে সেটা দেখার জন্য চলে আসলো। বেশ অনেকটা দূরে তখন যাওয়ার পরে দেখতে পারলো রাকিবকে পরপর 2টা গুলি করেছে। আর তখন নাফিসকে বলতে শুরু করলো, কিভাবে কি হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, আরেকটা কাজে, আর গুলি কিভাবে করলো? এটা তো বুলেট প্রুফ গাড়ি। তোরা কি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলি? আসলে ভাই রাস্তার মধ্যে প্রস্রাব করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আর তখনই রাকিবকে কেউ যেন গুলি করে বাইকে করে তাড়াতাড়ি করে চলে যায়। আমাদের গাড়িটার মধ্যে পাংচার করে যায়, টায়ারের মধ্যে গুলি করেছিল, সেজন্য আমি ধরতে পারিনি। আমি দৌড়ে ধরতে চেয়েছিলাম কিন্তু চলে গেছে। কি হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কোনো তথ্য পাচ্ছি না, কোনো কিছুই করতে পারছি না। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? কেউ তো আছে যে আমার সঙ্গে থেকে আমাকে এসব করছে। ভাই আমি তাহলে রাকিবকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে যাই, আপনি একটু গোডাউনে যান। গোডাউনে মনে হয় নতুন অস্ত্র এসেছে, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই ওরা দিয়ে গেছে। ড্রাগ ভর্তি করে আর মালয়েশিয়া থেকে ডেভিড 100 জনকে পাঠিয়ে দিয়েছে, তারা আপনার সঙ্গে দেখা করবে বলে বসে আছে। এরপর নাফিস রাকিবকে নিয়ে হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে নিয়ে আসার পরে রাকিবকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে রাহাত এদিকে গোডাউনে এসে সবার সঙ্গে দেখা করতে লাগলো। আর তখন ডেভিড কল দিল। আর ডেভিড কল দেওয়ার পরে ডেভিড বলতে লাগলো, ভাই আপনার কথা মতো আমি 100 জনকে পাঠিয়ে দিয়েছি, আপনি চাইলে আমি ব্যাংককের মধ্যে লর্ড বার্নিকে বলে আরও কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি, তবু এই লেডি কুইনকে শেষ করতে হবে। ডেভিড, তুই এবং বাকি সবাইকে নিয়ে বাংলাদেশে চলে আয়। তোদেরকে বাংলাদেশে অনেক প্রয়োজন। আর বাংলাদেশে আসার পরে লেডি কুইনের লোকজনকে ধরে ধরে যেভাবে আমার লোকেদেরকে মেরেছে, এভাবে মারতে হবে। আমি অন্য একটা কাজ করব। ভাই আপনি চিন্তা করবেন না, আমি আজকের মধ্যেই বাংলাদেশে আসছি সবাইকে নিয়ে, আর ব্যাংককের মধ্যে লর্ড বার্নিকে কল দিয়ে বলে দিচ্ছি। তারপরে এভাবে এই সময়টা পার হয়ে যায়। রাত সবার সঙ্গে কথা বললো। তারা সবাইকে তার নিজেদের মতো করে পাঠিয়ে দিল বিভিন্ন জায়গার মধ্যে। রাহাত এসব কাজ করতে করতে এই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা রাহাত বাসায় ফিরল। বাসায় ঢোকার পর দেখলো নুসরাত বাসায় ফিরেছে। রাত নুসরাতের সঙ্গে কিছু কথা বললো, বলার পরে সে আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আর ল্যাপটপ নিয়ে বসার পরে নুসরাত বারবার তাকে কাছে টানার চেষ্টা করছে, কিন্তু রাহাতে এসব কোনো কিছুই ভালো লাগছে না। রাত হোটেলে এর কথা জিজ্ঞেস করবে বলেও কিন্তু পরে আর জিজ্ঞেস করলো না। রাত রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো। আর শুয়ে পড়ার পরে হঠাৎ করে নুসরাত রাহাতের বুকে গুলি করলো। রাহাত এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিজের ভালোবাসার মানুষ গুলি করে দিয়েছে। মুহূর্তের মধ্যেই রাতের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। রাহাত চোখ মেলে তাকাতেই পারছে না। আর তখন নুসরাত তখন জোরে জোরে হাসতে থাকে। আর রাহাতকে বলল, তুই কি মনে করেছিস আমি তোকে ভালোবেসে তোর সঙ্গে থাকছি? মোটেও না। আমি কতটা খারাপ এটা তুই ভাবতেও পারিস না। তুই ভাব, বিক্রি করে লেডি কুইন আর আমি মিলেই তো তোর এত ক্ষতি করেছি, বুঝতে পেরেছিস? আমি সবাইকে নিজের হাতে মেরেছি, এমনকি রাকিবকেও আমি গুলি করেছিলাম। আজকে কিন্তু বেচারা বেঁচে গেল। নুসরাত, তুমি আমার সঙ্গে এরকমটা বেইমানি করতে পারলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমাকে এভাবে ছুরি মারলে। তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল, যখন তোমার একটা চুড়ি আমি রাস্তার মধ্যে পেয়েছিলাম, কিন্তু সেটা আমি তোমাকে বলিনি। তুই মারা গেলে তোর বাকি যারা লোকজন আছে তারা এমনিতেই ভয়ে দেশ ছেড়ে পালাবে, আর এ দেশে শুধুমাত্র রাজত্ব করব আমি আর আমার বোন লেডি কুইন, বুঝতে পেরেছিস? আমার উপর আর কেউ কোনো কথা বলার থাকবে না। তুই মরে গেলে সবাই এমনিতেই হাল ছেড়ে দেবে, কারণ তুই হচ্ছিস মেন খুঁটি, আর তুই আজকে শেষ। যদি কখনো আবারও ফিরতে পারি তাহলে তো ওদেরকে এমনভাবে মারবো যে তোরা চিন্তাও করতে পারবি না। তখনই বাসার মধ্যে মেয়র চলে আসে। আর মেয়র আসার পরে তখন নুসরাত মেয়রের বুকে জড়িয়ে পড়লো। আর মেয়র এমন এমন জায়গায় হাত দিচ্ছে যেটা বলার মতো নয়। আর তখনই রাহাতের লোকটা বন্ধ হয়ে যায়। তারপর নুসরাত আর লোকজনকে দিয়ে একটা নদীর পাড়ে ফেলে আসে। রাতের বেলা তখন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। আর সেই বৃষ্টিতে রাহাতের লাশটা নদীর তীরে এসে পড়ে আছে। আর তখনই নীলা ফজরের সময় উজু করার জন্য নদীতে আসে। আর নদীতে আসার পরে রাহাতের লাশটা দেখে অবাক হয়ে যায়। আর তাড়াতাড়ি করে চেক করে দেখতে পারলো এখনো বেঁচে আছে। তা তাড়াতাড়ি করে রাহাতকে নিয়ে যায় একটা হাসপাতালে। আর এভাবে পার হয়ে যায় দীর্ঘ 1 বছর। এই 1 বছর রাহাত কোমায় ছিল। আজ 1 বছর পর রাহাত কোমা থেকে ফিরেছে। আনিলাকে দেখে রাহাত অবাক হয়ে যায়। তারপর ডাক্তারের কাছ থেকে সবকিছু
জানতে পারলো নীলা 1 বছরে একটা সেকেন্ডের জন্য রাহাতকে রেখে যায়নি। রাহাত এটা শোনার পরে অবাক হয়ে যায়, আর তখন নীলা বলতে থাকে, তুমি তো এখনো সুস্থ হওনি, আপাতত শুয়ে থাকো। আর তোমার এত কিছু জানা লাগবে না, এখন এত কিছু না জানলেও চলবে, তোমার চুপচাপ শুয়ে থাকো। ডাক্তার তোমাকে শুয়ে থাকতে বলেছে। ডাক্তার বলল আমার নাকি 1 বছর পরে জ্ঞান ফিরল। আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না কি হয়েছিল আমার তো মনে আছে আমাকে গুলি করেছিল নুসরাত, তারপর আর কোনো কিছু মনে নেই। আমি তোমাকে আমাদের বাড়ির সামনে নদীতে পড়ে থাকতে দেখি। আমি তখন ফজরের নামাজ আদায় করার জন্য নদীতে উজু করতে গিয়েছিলাম, আর সেই কারণে তোমাকে দেখতে পাই। আর তোমাকে দেখার পরে মা বাবাকে সাথে করে নিয়ে হাসপাতালে নিয়ে আসি। আর হাসপাতালে আসার পরে জানতে পারলাম তোমার অবস্থা খুবই খারাপ। রক্ত দিয়েছিলাম, আর তখন ডাক্তার বলেছিল তুমি কোমা চলে গেছো। আর এসব আমার বাবা বহন করতে না পেরে আমার বাবার শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দেয়। আমি মূলত বিক্রি করেছিলাম কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি একদিন চোখ খুলবে, তোমার কোনো কিছুই হবে না। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতাম। রাহাত সাহেব, কেউ আপনাকে না চিনলেও কিন্তু আমি আপনাকে ঠিকই চিনে ফেলেছি, আর সেই কারণে আপনার গোপনীয়তা আমি রক্ষা করেছি। আর এই মেয়েটা আপনার জন্য কি করেছে সেটা আসলে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। না নিজের স্ত্রী হয়তো এমনটা করবে। এই মেয়েটা আপনাকে এতটা সেবা করেছে, আর এই সেবার জন্যই আপনি আজকে সুস্থ হতে পেরেছেন। না হলে আমাদের কখনো সম্ভব ছিল না। আর আপনি কে, আপনার কি পরিচয় সেটা আমি খুব ভালোভাবেই জানি, আর সেজন্যই গোপনীয়তা রক্ষা করেছি। একদিন আপনি আমার সন্তানকে বাঁচিয়েছিলেন, মনে আছে? আমি সেই ডাক্তার। রাহাত সবকিছু শুনে আর কথা বলতে পারছে না। রাহাত মনে হচ্ছে তার পরিবার হারিয়ে গেছে অনেক আগে, কিন্তু তার মনে হচ্ছে এমন একটা মানুষ সে লাইফে পেয়েছে, এখন তাকে বিদায় বিশ্বাস করা যায়। রাহাত তখন রেস্ট করে এসব কিছুই চিন্তা করছিল, আর তখন নীলা স্যুপ খাইয়ে দিতে থাকলো। রাহাত খাচ্ছে না দেখে তখন নীলা বলতে লাগলো, আমি তোমাকে এখন খেতে বলছি, তুমি এগুলো খাবে। আর এত কিসের চিন্তা করছো তুমি? আর তুমি কে আমার এটা জানার কোনো বিষয় না। তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল সাধারণভাবে, আমি তোমাকে সেই সাধারণভাবেই দেখতে চাই। বুঝতে পেরেছো? এখন খাবারটা খেয়ে নাও। আচ্ছা নীলা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এটা জানি না তুমি কিভাবে উত্তর দেবে। তুমি আমাকে নিয়ে এত টেনশন কেন করছো বলো তো? আমাকে নিয়ে হয়তো তোমার অনেক চিন্তা, তাই না? জানি না আমি তোমাকে নিয়ে এত কেন টেনশন করছি। তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হতো, আর সেই চিন্তার কারণেই আমি তোমার জন্য এটুকু করেছি। এটা ছাড়া আর কোনো কিছুই না। যদি বলি সারা জীবন আমার সঙ্গে থেকে যাওয়ার জন্য, তাহলে কি থেকে যাবে? নাকি কখন আমাকে ছেড়ে বেইমানি করে চলে যাবে? তুমি আমাকে যতটা সাধারণ মনে করো, আমি কিন্তু ততটা সাধারণ নই। আমি হচ্ছি সেই মনস্টার কিং রাহাত চৌধুরী, যার নাম হয়তো তুমি কোনো না কোনোভাবে শুনেছ। হ্যাঁ, মনস্টার রাহাত চৌধুরী নাম শুনেছিলাম, আর তার সঙ্গে অনেকের ঝামেলা ছিল, কিন্তু সে যে তুমি মনস্টার, এইটা আমার আসলে বিশ্বাস হচ্ছে না। ভালো হয়েছে যে আমার গোপনীয়তা রক্ষা করে, আর অলরেডি মনে হয় সবাই জেনে গেছে মনস্টার রাহাত মারা গেছে, আর এটাই আমার কাছে মুখ্য সুযোগ। আমি এসব খুন খারাপি, মনস্টার মাফিয়া এসব কোনো কিছু চাই না। আমি তোমার সঙ্গে সাধারণভাবেই থাকতে চাই, আমি অসাধারণ কাউকে চাই না। তুমি হলে আমার আর কিছু লাগবে না। আমি তোমার সাধারণ হয়ে থাকবো, কিন্তু তার আগে আমাকে আমার প্রতিশোধ নিতে হবে। ওই লেডি কুইনকে আমার যে করেই হোক শেষ করতে হবে। আবারও নতুন একটা প্রাণ পেলাম আমি। এভাবে পার হয়ে যায় আরো বেশ কয়েকটা দিন। রাহাত হাসপাতাল থেকে চলে আসে, আর হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরে রাহাত ছদ্মবেশে ঘোরাফেরা করছে। রাস্তা দিয়ে কেউ তাকে চিনতে পারছে না। রাহাত একটা গাড়িতে করে তার গোডাউনে চলে আসলো, আর গোডাউনে আসার পরেই দেখতে পালো সেখানে নাফিস বলছে, আর তার সঙ্গে যারা যারা কাজ করতো বিদেশি সবাই একসঙ্গে রয়েছে, আর সবাই থাকা অবস্থায় তারা অনেক আগেই ভালো হয়েছে। রাহাত যখন সবার সামনে গিয়ে তার ছদ্মবেশ খুলে ফেললো, আর খুলে ফেলার পরে সবাই রাহাতকে দেখে অবাক হয়ে যায়। আর তখন নাফিস জিজ্ঞাসা করতে লাগলো, ভাই আপনি বেঁচে আছেন? ভাই আমরা আপনাকে অনেক জায়গায় খুঁজেছি ভাই, বিশ্বাস করেন আপনাকে আমরা কোথাও খুঁজে পাইনি। এমন কোনো হাসপাতাল, এমন কোনো মর্গ নেই যে আপনাকে খুঁজিনি। শেষ পর্যন্ত আপনাকে মর্গও খুঁজেছি, কিন্তু পাইনি। আমার কথা চিন্তা করিস না, তোরা কেমন আছিস আর লেডি কুইন এখন কেমন আছে? সে কি এখন পুরো আন্ডারওয়ার্ল্ড দখল করে ফেলেছে? ভাই এক কথা বলতে পারেন, আমরা একদমই ভালো নেই। আমাদের যারা যারা ছিল সবাইকে লেডি কুইন এবং তার লোকজন মেরে ফেলেছে, আর আমরা মোটামুটি বলতে গেলে হাতে চুরি পরে এই কোরআনের মধ্যে অবস্থান করছি। আমরা চাইলেও কিছু করতে পারছি না। আর কোনো চিন্তা নাই, আমি এসে গেছি।
এবার লেডি কুইনের এবং তার বোন নুসরাত এদের দুজনকে এমনভাবে মারবো যে ওরা ইতিহাসের পাতায় থাকবে। ভাই আপনি আসার পরে আমরা অনেকের সাহস পেয়েছি। আমরা সময় মতো প্রার্থনা করতাম আপনি যেন আবারও সেই আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের বিশ্বাস হচ্ছিল না আপনি যে মারা গেছেন। আমরা কেউই এটা মেনে নিতে পারিনি। ঠিক আছে, এখন সব কথা বাদ দে। আর অনেক ইমোশনাল হয়ে কথা বলছিস। আমাদেরকে ইমোশনাল হয়ে কথা বললে ভালো দেখায় না। এখন সব কিছু বল। ভাই আমরা লেডি কুইনের আস্তানার খবর জানি, সেখানেও ও থাকে। আর সেখানে থেকে পুরো বাংলাদেশ কন্ট্রোল করে থাকে। আর প্রতিটা জেলার মধ্যে তার এজেন্ট রয়েছে। আর তাদের মধ্যে যে ড্রাগ সাপ্লাই করে এবং সে খারাপ কাজ করে, আর তাদের মাধ্যমে সে ড্রাগ সাপ্লাই এবং আরও খারাপ কাজ করে থাকে। প্রশাসনকে ও কিনে নিয়েছে। প্রশাসন এটার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে না। আর আছে কাঞ্চে যত আমার লোক রয়েছে সবাইকে খবর দে, আজকে সন্ধ্যার মধ্যে এখানে আমি দেখতে চাই। আর ওদের শাখা কোনো জায়গায় এটা আমাকে লিস্ট করে দে। আর নাফিস তুই লেডি কুইনের আস্তানা ড্রোন ভিডিও শুট করে আনবি যেভাবে পারিস। তারপর রাহাত ওদের সঙ্গে কাজ করতে থাকে। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। দেশের মধ্যে আবারও কালাম কাণ্ড শুরু হবে। আর এই 1 বছরে রাহাত নিজেকে এমনভাবে তৈরি করেছে, রাহাত সমস্ত জায়গায় তাদেরকে মেরে ফেলতে লাগলো। রাতের লোকেরা বাঘের মতো থাবা দিয়ে ওদের সকল আস্তানা ধ্বংস করে দিচ্ছে। আর এগুলো লেডি কুইন ভালোভাবেই নজরে দেখছে। তখন নিজে নিজেই বলতে থাকে, নুসরাত, তুই কি রাহাতকে আসলেই মেরেছিস নাকি তোর ভালোবাসার জন্য আর তাকে ছেড়ে দিয়েছিলি? আর সঙ্গে তো তোর মেয়র সাহেবও ছিল, তোরা কি করেছিস? আপু তুই কি বলছিস এসব? আমি তোকে নিজের হাতে মেরেছি, নিজের হাতে তোকে গুলি করেছি। এমনকি তার সামনে মেয়র আমাকে খারাপ স্পর্শ করেছিল। এটা দেখার পর রাহাতের চোখ বন্ধ হয়ে যায়। তারপরে আমরা তাকে নদীর পাড়ে ফেলে দিয়ে আসি। এমনকি তোকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেলে দিয়ে আসার। আর তুই এখন এসব কি বলছিস? আর ও হয়তো বেঁচে গেছে কোনভাবে? পুরো 1 বছর লেগেছে আমার ঘুরে দাঁড়ানোর জন্য। আর এই 1 বছরে যতটা না তৈরি করেছি, ও একদিনে সেটা শেষ করে দিয়েছে। তুই বুঝতে পারছিস আমার এখন কি অবস্থা? আমি পুরো পথে বসে যাচ্ছি। আমার সকল লোকগুলোকে ও মেরে ফেলেছে। আর ঠিকানাই বাকিয়ে দিল তাকে। আমি এসবের কোনো কিছুই জানি না। আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করবি না। আমি বিদেশে চলে যাব। কালকেও আমাকে পেয়ে মেরে ফেলবে। তুই আমাদের ফেলে এখন বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। যেহেতু দুজনেই একসঙ্গে এটা করেছি, দুজনে একসঙ্গেই এসব সামলাবো। তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। তখন লেডি কুইন তার ডান হাত রনকে ডাক দিল। আর রনিকে ডাক দেওয়ার পরেই রনি সাথে সাথে করে লেডি কুইনের সামনে চলে আসে আর মাথা নিচু করে থাকে। আর তখন লেডি কুইন রাহাতের ব্যাপারে জিজ্ঞেস করলো। আর তখনই রনি বলতে থাকে, রাহাত আগের মতো আবারও হিংস হয়ে উঠেছে। ওর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার কেন, গোটা কারোরই নেই। ও এখন হিংস্র প্রকৃতির হয়ে গেছে। সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। আমরা এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। আমাদেরকে মাফ করবেন আপনি। তোকে আমি ওর ব্যাপারে সুনাম বলতে বলিনি, তোকে আমি বলেছি যে ওর ব্যাপারে খোঁজ নিয়ে আসার জন্য। ও এখন কি করছে সেটা আমার জানার প্রয়োজন। ও এখন কোথায় আছে সেটা জানা মোটেও সম্ভব না, কারণ ও এখন হিংস্র প্রকৃতি হয়ে গেছে। এক জায়গায় স্থিরভাবে বসে থাকে না। আমি তাকে আজকে 2বারও দেখেছি। ও এখন ছদ্মবেশে ঘোরাফেরা করবে আর যে কোনো ছদ্মবেশ ধারণ করতে পারে, সে অ্যাবিলিটি তার আছে। এটা আপনিও জানেন। তখন লেডি কুইন রনিকে একটা থাপ্পড় মারল। আরও অনেক থাপ্পড় মারার পরে রনি সেখান থেকে চলে গেল। রনির বা কী করার আছে? রনি তো এখানে কোনো কিছুই করতে পারবে না, কারণ রনি রাহাতকে দেখে অনেক ভয় পায়। আর কী কারণে ভয় পায় সেটা রনি জানে, কারণ রনি আগে রাহাতের হয়ে কাজ করতো আর রাহাতের সকল খবরাখবর লেডি কুইনের কাছে এনে দিত এবং সেটা রাহাত জানতে পারে। রাহাত জানার পরে তাকে কোনো কিছু বলল না, মাফ করে দিয়েছিল। এখন যদি সে তাকে খুন করার জন্য যায় তাহলে তাকে কি করবে সেটা নিজেও জানে না। রাহাতে লেডি কুইনের আন্ডারে যত ছেলেরা রয়েছে সবাই রাহাতকে দেখে ভয় পায়। সবাই কোনো না কোনোভাবে রাহাতের হাতে মায়ের খেয়েছে। রাহাতের জন্য হলেও ওদের হাসপাতালে একবার যাওয়া হয়েছে। আর এই মানুষটার রাহাত কতটা হিংস্র প্রকৃতির এখন সবাই মোটামুটি জেনে গেছে। আর যেহেতু বেঁচে গেছে তাহলে এখন মানুষটার রাহাত
কি করতে পারে সেটা সাধারণ মানুষ সহ লেডি কুইন ভয় পাচ্ছে, পাওয়ারই কথা। এদিকে রাহাত সমস্ত জায়গাগুলো ধ্বংস করে দিয়েছে। আর লেডি কুইনের সমস্ত জায়গা ধ্বংস করে দেওয়ার পরে লেডি কুইনের মাথা চালা দিয়ে উঠেছে। লেডি কুইন সবার কাছে রাহাতের কথা বলে দিয়েছে আর সবাই মিলে একটা প্ল্যান তৈরি করলো। আর এদিকে ওরা নাফিসকে কিডন্যাপ করে নেয় এবং নাফিসকে কিডন্যাপ করে নেওয়ার পরে নাফিসকে অনেক অত্যাচার করে। আর তখন লেডি কুইন বলতে থাকলো, এখনো তোকে আমি ভালো মতো বলছি যে রাহাতকে কে কে বাঁচিয়েছে, সেই মেয়েটাকে আর ওই মেয়েটাকে আমি এখন কোথায় পাবো? সত্যি করে বল, না হলে কিন্তু তোকে বাঁচিয়ে রাখবো না। তোকে এখন রক্ষা করার জন্য কেউ আসবে না, বুঝতে পেরেছিস? আমার জীবন চলে গেল, আমি এটা তোকে কখনই বলবো না। তোকে আর তোর বোন নুসরাতকে রাহাত ভাই হিংস্র বাঘের মতো খুঁজে বেড়াচ্ছে। তোদেরকে সামনে পেলে এমনভাবে মারবে যেটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, আর তোদেরকে কুত্তার মতো মারবে, কুত্তার মতো। তখনই আমি তার মুখে আরো কয়েকটা ঘুষি দিলাম। আর কয়েকটা ঘুষি দেওয়ার পরে তখন নাক দিয়ে টলটল করে রক্ত বের হতে লাগলো। আর ছেলেটা তখন মারার মতো অবস্থা। আর তখন আমি আবারও বলতে শুরু করলাম, এখন আমি তোকে ভালো মতো বলছি, বলে দে, তাহলে তোকে ছেড়ে দেব। নাফিস চাচা রাহাতকে অনেক ভালোবাসে, কিন্তু নাকি সহ্য করতে না পেরে মেয়েটার কথা বলে দেয়। আর তখনই লেডি কুইনের কথায় মেয়র এবং তার লোকজন মিলে ওই মেয়েটাকে তুলে আনে। আর ওই মেয়েটাকে তুলে এনে তাদের মেইন আস্তানার মধ্যে নিয়ে যায়। আর সবাই মেইন আস্তানার মধ্যে যাওয়ার পরে তখন ওদের কাছে আবারও কল আসে। আর কল আসার পরে দেখতে পালো সারা বাংলাদেশের মধ্যে যা যা তাদের হয়ে কাজ করতো ওই মাথাগুলোকে রাত হত্যা করে ফেলেছে। আর চারিদিকে লাশের বন্যা বইছে। শুধুমাত্র লেডি কুইনের লোকজনকে রাত পাখির মতো ঝাঁকে ঝাঁকে গুলি করে মেরে ফেলছে। আর তখন নুসরাত একটা আইডিয়া দিল। নুসরাত তখন বলতে লাগলো, আমার মনে হয় এখন যদি আমরা নীলাকে অত্যাচার করি, আর নীলার অত্যাচার দেখে রাহাত নিশ্চয়ই এসব কিছু থেমে যাবে, আর রাহাত এখানে বাধ্য হয়ে আসতে হবে। আর রাহাত এখানে আসলে আমরা তাকে মেরে ফেলবো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস মেয়র সাহেব, আপনার না নতুন নতুন আইটেমের খাবার পছন্দ। তা দেখেন তো এইটাকে খেতে পারবেন কিনা? এই মেয়ের অনেক বেশি তেজ। তোদের মতো মেয়েদের জন্যই সকল মেয়েদের দুর্নাম হয়। আর তুই কিভাবে পারলি এমন একটা মানুষকে গুলি করে হত্যা করার জন্য? লোকটা তো তোকে ভালোবেসেছিল, কিন্তু তুই তার এর প্রতিদান দিলি। ও তোকে কোনোদিন ক্ষমা করবে না। ও আসবে, ও আমার জন্য হলেও আসবে, তাকে আসতে হবে। তোর মনে হয় ভালোবাসার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিস। তোর ভালোবাসাকে আসতে দে, তারপরে তোর ভালোবাসাকে মেরে তোর সঙ্গে এবার সবাই বিছানায় যাবে। তোর মধ্যে কি বিন্দু পরিমাণ মেয়েলি স্বভাব নেই? কারণ তুই নিজেও তো একটা মেয়ে। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করছিস। তোর মধ্যে কি এটুকু মায়া কাজ করছে না? আর তোরা কি আসলেই মানুষ নাকি জানোয়ার? বাপ মেয়ের সামনে এসব ছি! তোরা সমাজটাকে নষ্ট করে ফেলেছিস। আর এই নষ্ট করার জন্য রাত তোদেরকে কুত্তার মতো মারবে, দেখিনিস। তো এটাই তো চাই রাহাত, আমাদের এখানে আসবে রাহাত, কে আদর যত্ন করবে তো ভালোই হয়। আর রাহাত আসার পর রাহাত যদি ভালো মতো রাজি হয় পুরো আন্ডারওয়ার্ল্ড আমাকে দেওয়ার জন্য, তাহলে রাহাতের সঙ্গে আমাদের একটা ডিল হবে। দুই বোন তার সঙ্গে অনেক আনন্দ ফুর্তি করব। রাতের দেহের প্রতি কোনো লোভ নেই। রাতের দেহের প্রতি লোভ করতো তাহলে শত শত নারী তার পিছনে পড়ে থাকতো। কারণ সে মনস্টার, সে চাইলে অনেক কিছু করতে পারে। পুরো আন্ডারওয়ার্ল্ড তার নামে এখনও যেমন কাঁপছে, ভবিষ্যতে ঠিক তেমনই কাঁপবে। আর তোদের দিকে রাত ফিরেও তাকাবে না। রাতকে আমি খুব ভালোভাবে চিনি। এর জন্যই তো তোকে আমরা ধরে আনলাম। আর তোকে ধরে আনার মূল কারণ হলো এটাই, আমি জানি যে রাহাত তোকে অনেক ভালোবাসে। আর তুই রাহাতের জন্য জীবনও দিয়েছিস। তুই যেমন রাহাতকে নতুন জীবন দিয়েছিস, এখন তোর সামনে রাহাতকে আমরা মেরে ফেলবো। শুধুমাত্র আসতে দে। নুসরাত, কল দে শালাকে। তখন নুসরাত রাহাতকে কল দেয়। আর কল খাবার পরে রাহাতের দিকে কলটা রিসিভ করলো। আর রাহাত কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে কণ্ঠটা শুনে বুঝতে পারলো এটা নুসরাত। আর নুসরাত রাহাতকে বলতে লাগে, তোর আদরের প্রাণ পাখি এখন আমাদের কাছে।
সঙ্গে তোর ডান হাত নাফিস আর রাকিবকেও আমার লোকেরা তুলে নিয়ে এসেছে। আর এদিকে নীলার বাবা মা শুধুই কষ্ট পাচ্ছে, নিজের মেয়ের ইজ্জত দেখবে তো। এখন সেই জন্য নীলার বাবা মার সামনে নীলাকে নষ্ট করা হবে। এসব কিছু হয়ে যাবে যদি তুই 1 ঘন্টার মধ্যে এখানে না আসিস। আর কোথায় আসতে হবে সেটা তো ভালোভাবেই জানিস, আর কি কি নিয়ে আসতে হবে সেটাও তুই জানিস। কোনো প্রকার চালাকি করবি না, কাউকে নিয়ে আসতে পারবি না। যারা গ্যাং নিয়ে চলে তাকে বলে গ্যাংস্টার, আর যে একাই একটা গ্যাংকে ধ্বংস করার ক্ষমতা রাখে তাকে বলে মনস্টার। আমি সেই মনস্টার, আমি ফিরবো। আমি খুব তাড়াতাড়ি তোদের কাছে ফিরছি, আর আমার কাউকে লাগে না, আমি একাই যথেষ্ট। আর নুসরাত রাহাতকে বলতে থাকে। রাহাত তখন কলটা কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে হেলিকপ্টার একটা ছাদের মধ্যে ল্যান্ড করলো। আর তখন ছাদ থেকে নামার পরে রাহাত একটা গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে ওঠার পরে রাহাত ডেভিডকে কল দেয়। আর ডেভিডকে কল দেওয়ার পরে ডেভিড কলটা রিসিভ করলো। আর এদিকে রাহাত ডেভিডকে সবকিছু বললো। আর সবকিছু বলার পরে ডেভিড তখন রাহাতকে বলতে থাকে, ভাই আপনি চিন্তা করবেন না, আমাকে কোনো কিছু বলে দিতে হবে না। আমি আপনার প্ল্যান বুঝে গেছি। আপনি এখানে একা যান, আর কিভাবে কি করতে হয় আমরা খুব ভালোভাবে জানি, কারণ আমরা ট্রেনিং কিন্তু আপনার কাছে থেকেই শিখেছি। আমরা বিদেশে মাফিয়া হয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য, বিদেশে কাঁপিয়ে এসেছি, এখন পুরো বাংলাদেশ কাঁপাবো। রাহাত তখন কলটা কেটে দেয়। আর কলটা কেটে দেওয়ার পরে গাড়িটা নিয়ে একাই সেই জায়গায় যেতে থাকে। 1 ঘন্টা পরে সেই জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো। আর পৌঁছানোর পরে গাড়িটা রেখে সে একাই হেঁটে যেতে লাগলো। আর তখনই তাকে কয়েকটা ছেলে এসে সেখান থেকে নিয়ে গেল। আর ছেলেগুলো রাহাতের হাত পা সবকিছু বেঁধে দিয়েছে। আর গোডাউনের ভিতরে যাওয়ার পরে রাহাতের হাত পা সবকিছু খুলে দিল। আর খুলে দেওয়ার পরে রাহাত তাকে দেখলে সবাইকে বেঁধে রাখা হয়েছে করা হয়েছে। তখন রাহাতের চোখটা নীলার উপরে পড়লো। আর নীলাকে দেখতেই নীলার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তাকে অনেক অত্যাচার করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে, লাল হয়ে আছে। রাহাত তখন সামনের দিকে তাকায়। আর সামনের দিকে তাকানোর পরে দেখতে পারলো লেডি কুইন এবং নুসরাত এদিকে আসছে। আর তাদের পেছনে মেয়র, কমিশনার, এমনকি এমপিও রয়েছে। রাত ওদেরকে দেখে হাসতে শুরু করলো। আর রাহাতের এমন হাসি দেখে তখন লেডি কুইন বলতে থাকে, কি রে, তুই মরবি দেখে কি তোর মৃত্যুর সময় হাসি পাচ্ছে? এখানে হেসে না একটু, পরেই তো তুই মরে যাবি। আমরা তোকে মারার জন্যই তো এখানে নিয়ে এসেছি, তোকে আদর যত্ন করার জন্য নয়। তোরা যা করার আমার সঙ্গে করবে, কিন্তু ওদেরকে কেন ধরে এনেছিস? ওদেরকে কেন কষ্ট দিচ্ছিস? ওদেরকে ছেড়ে দে। তোর যা সমস্যা সব আমার সামনে। আর নুসরাত, তোর ক্ষমা নেই, তুই ক্ষমা পাওয়ার যোগ্য নস। আর এমপি, মেয়র পড়া দুইটা যা শুরু করেছিলি, এটা বুঝতে পারবি একটু আগে তোদের ভার্সিটির প্রিন্সিপালকে খুন করে আসলাম। তার রাত তো এখনো হাতের মধ্যে লেগে আছে। ওদিকে ছেড়ে দে। ছেড়ে দিতে বললেই কি ছেড়ে দেওয়া যায়? ওদের সঙ্গে তো আমাদের বোঝাপড়া আছে। আমাদের মেয়র সাহেব নাকি নীলাকে অনেক বেশি পছন্দ হয়েছে, এমনকি সে চায় নীলার বাবা মায়ের সামনে তার ইজ্জত নেওয়ার জন্য মিলন তার বাবা মাও মেয়ের রোম্যান্স করা দেখলো। কথা শোনার পরে রাহাতের গায়ে একদমই সহ্য হয় না। আর সবাইকে যখন একে একে মারতে থাকে তখন ওরা কোনো উপায় না পেয়ে নীলে আর গায়ে হাত তোলার চেষ্টা করে। মেয়েও নীলার গলার মধ্যে ছুরি ধরে আছে। এরপর রাহাত কোনো উপায় না পেয়ে মারামারি থামিয়ে দিল। আর তখনই সবাই তাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। তখনই মেয়র সাহেবের কপালে একটা গুলি লাগলো। আর সঙ্গে সঙ্গে মেয়র মাটিতে পড়ে গেল ছুরিটা নিয়ে। আর তখনই বুঝতে পারলো যে তার লোকেরা এসে গেছে। আর তখনই রাহাত সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। আর মারতে মারতে ওদেরকে মেরেই ফেলে। আর তখনই দেখতে পারলো কমিশনার পালিয়ে যাচ্ছে, মানে লেডি কুইনের আর নুসরাতের বাবা। আর তাকে রাহাত গুলি করলো। গুলি করার পরে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। আর এদিকে একে একে এমপিকেও গুলি করে দেওয়া হয়। আর এমপি গুলি করে দেওয়ার পরে এমপিও কমিশনারের একটু সামনে পড়ে গেল। আর তখন লেডি কুইন তাকে গুলি করতে থাকে, কিন্তু রাহাতের কাছে কোনো কিছুই পাত্তা পায় না। সে আর রাহাত লেডি কুইনের হাতের মধ্যে গুলি করলো। আর হাতের মধ্যে গুলি করার পর মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে রাহাত লাঠি দিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকে। রাহাত তাকে গুলি করে মারবে না, রাহাত তাকে এইভাবে পিটাতে পিটাতে মেরে ফেলবে। একটা জায়গা দেখে নুসরাতকে ধরে কাছে নিয়ে আসলো। 2 বোনকে একসাথে ফেলে পেটাচ্ছে। মারতে মারতে 2 বোনকে আধমরা করে ফেলেছে। আর তখন নুসরাত বলতে থাকে, আমি না তোমার প্রথম ভালোবাসা ছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে আর কখনো এমনটা করব না। চলো আমরা দুজনে মিলে সংসার শুরু করব, আমাদের সুন্দর একটা সংসার হবে।
আমি লোভে পড়ে এসব করেছিলাম। আমার কোনো দোষ ছিল না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এসব করব না। ভালোবাসা ভালোবাসা কত প্রকার এবং কি কি, আর ভালোবাসার জন্য কি কি করতে হয় সেটাই তোকে আমি এখন বোঝাচ্ছি। আর তোর সঙ্গে আমি সংসার শুরু করব। এত স্বপ্ন নিয়ে ঘুমাবে কি করে? এর চেয়ে ভালো উপরে গিয়ে একেবারে ঘুমিয়ে পড়। রাহাত তখন সবাইকে পিটাতে পিটাতে মেরে ফেললো। আর তখন গোডাউনের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। আর সবাই সেখানে পড়ে ছারখার হয়ে গেল। আর এদিকে নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। নীলা মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছে। নীলার মা বাবাকে আগেই সরিয়ে গাড়িতে করে তাদের বাসায় দিয়ে আসা হয়েছে। জড়িয়ে ধরে আছে দেখে রাহাত কোনো কিছু বলতে পারছে না। আর কিছু সময় পরে নীলা বলতে থাকলো, আমি জানি না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। হয়তো তোমার সব দেখে ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। কখনো আমাকে দূরে ঠেলে দিও না। তুমি ছাড়া আমার লাইফে কেউ নেই। আর আজকে থেকে তুমি কোনো মনস্টার নও। তুমি সব কিছু আমার জন্য ছেড়ে দিবে। আমার দিকে তাকিয়ে বলো, আমার মাথা চেয়ে কথম খাও। অতীতের মধ্যে যা করেছি, এখন আর সামনে থেকে এসব কাজ করব না। আজকে থেকে আমি সবকিছু ছেড়ে দিলাম শুধুমাত্র তোর জন্য। তোকেও আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। অনেক ভালোবাসি স্যার, আপনাকে অনেক ভালোবাসি। তখন নীলা রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর রাহাতও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবে না হয় চলে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।